ননভেজ অর্থাৎ মাছ মাংস এইসব খাদ্য যদি আমরা খাই তাহলে কি ক্যান্সার হতে পারে? ক্যান্সার কি ছোঁয়াচে? চলুন আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর মৈনাক চক্রবর্তীকে। নমস্কার, আমার নাম ডক্টর মৈনাক চক্রবর্তী। আমি ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ, MS জেনারেল সার্জারি, MRCS ইংল্যান্ড, MCH সার্জিক্যাল অঙ্কোলজি ফ্রম BHU। আমি এখন কারেন্টলি ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল, যেটা সরোজগুপ্ত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, তার সঙ্গে যুক্ত অ্যাজ আ কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট। তার ছাড়াও আমি বেহালা এবং মুর্শিদাবাদ জেলায় প্র্যাকটিস করি। আজকের বিষয় ক্যান্সার রোগ ছোঁয়াচে নয়। ক্যান্সার রোগ একটা আনফর্চুনেট জেনেটিক মিউটেশন, যেটা আইদার জন্মগত তার আসছে খুব কম শতাংশে, বা একটা তার লাইফস্টাইলের মধ্যে তার হঠাৎ করে এই মিউটেশনটা ঘটেছে। এটা খুবই ইন্ডিভিজুয়ালাইজড। এটা কখনোই সেম বাড়িতে থাকলে, সেম থালায় খাবার খেলে, সেম ঘরে শুলে বা ছোঁয়াছুঁইতে এই রোগ কখনোই ছড়ায় না। কিন্তু হ্যাঁ, আমি দুটো রোগ নিয়ে এখানে বলতে চাইবো। একটা হচ্ছে হেপাটাইটিস B, হেপাটাইটিস C, যেটা রক্তজনিত বা যৌন সংস্পর্শে, যেটা আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড বলি। আর HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা সার্ভাইকাল ক্যান্সার, পেনাইল ক্যান্সার, এই দুটোর ক্ষেত্রে দেখা গেছে যে এটা কিন্তু যৌন সংস্পর্শের থ্রু দিয়ে একটা মানুষ থেকে আরেকটা মানুষকে ছড়াতে পারে। এবং রোগটা হলেই যে ক্যান্সার হয় তা নয়, কিন্তু এই রোগ হলে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। তো এবার মনে রাখতে হবে যে কোনো ভাইরাস মিডিয়েটেড ক্যান্সার, ভাইরাসের সেগুলোর কিন্তু ভ্যাকসিন আছে। আজকে হেপাটাইটিস বির ভ্যাকসিন আছে, যাতে একটা লোকের হেপাটাইটিস B হলেও বা হতে আটকাবে। তেমনি HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের একটা ভ্যাকসিন আছে, যেটা টিনেজ গার্লস এবং মেল টিনেজ বয়েজদের ক্ষেত্রেও দেওয়া যায়। এবং সেটা হলে সার্ভাইকাল ক্যান্সার, পেনাইল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, যেটা হচ্ছে মেল সেক্স মেল, হোমোসেক্সুয়াল লোকেদের মধ্যে যেটা ছড়ায়, এইগুলো কিন্তু যথেষ্টভাবে অ্যাভয়েড করা সম্ভব। কারণ এইগুলো কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ক্যান্সার হিসেবে আমরা ধরি, বা কিছু ব্লাড প্রোডাক্টস থেকেও ছড়ায়। তার এগেনস্টে ভ্যাকসিন আছে। ভ্যাকসিনের ব্যাপারে ডিটেলে জানুন। ভ্যাকসিন সমস্ত বাচ্চাদের তাদের টিনেজ ডেজে ভ্যাকসিন নেওয়ার জন্য তাদের ফোর্স করুন। তাদের ব্যাপারে এখনো সরকার প্রচণ্ড চেষ্টা করছে, যাতে অলরেডি সরকার হেপাটাইটিস বির ভ্যাকসিন নিয়ে এসছে, সমস্ত বাচ্চারা হেপাটাইটিস বির ভ্যাকসিন পেয়ে যাচ্ছে। এবং যেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার এগেনস্টে ভ্যাকসিন সরকার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আপনি অ্যাওয়্যার হন, HPV ভ্যাকসিনেশন আপনাদের সন্তানের ডেফিনেটলি নেওয়া হবে। সাত্ত্বিক আহার এবং ননভেজ খাবার। মানুষ বলে যে এই লোকটা ননভেজ বেশি খায়, এর ক্যান্সার রোগ বেশি হয়। আপনাদের সবসময় বলবো এটা, যে ননভেজ খেলে ক্যান্সার হয় না। আপনি পেঁয়াজ রসুন খাচ্ছেন, মাংস খাচ্ছেন, তার সঙ্গে ক্যান্সার যুক্ত নয়। কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট যে যারা ননভেজ বেশি খায় তারা বেশি স্মোকিং করে, তারা বেশি অ্যালকোহল নেয়, এবং স্মোকিং এবং অ্যালকোহল কিন্তু ক্যান্সারের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। তো লাইফস্টাইল আপনার যদি হেলদি না হয়, তাহলে কিন্তু সেখান থেকে ক্যান্সার রোগের সম্ভাবনা বাড়ে। আপনার কি ধরনের খাবার খাচ্ছেন তার সঙ্গে সম্পর্ক নেই। তেমনই মোবাইল অত্যাধিক ইউজেজ, তার রেডিয়েশন থেকে কিন্তু আপনার ক্যান্সার হচ্ছে না, কিন্তু মোবাইলের অতিরিক্ত ব্যবহার আপনার লাইফে স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে, এবং তার থেকে কিন্তু আপনার লাইফস্টাইল মডিফিকেশন, কম ঘুম হওয়া, অত্যাধিক স্ট্রেস, অত্যাধিক কর্টিজল হরমোন, এইগুলোর থেকে কিন্তু আপনার ভবিষ্যতে ক্যান্সার রোগের সম্ভাবনা কিছুটা হলেও বাড়ে। ক্যান্সার হয়েছে এই ইনফরমেশনটাই খুব বেদনাদায়ক। এটাই একটা সাইকোলজিক্যাল প্রচন্ড পেইনফুল জিনিস। কারণ মানুষের এটাই ধারণা যে ক্যান্সার হয়েছে মানে আমার চিকিৎসাটা খুব খরচা সাপেক্ষ, আমার চিকিৎসা করালেও হয়তো এই বারবারই ফিরে আসবে। তো মানসিক যন্ত্রণার অনেক বেশি হয়, কিন্তু তা বলে শারীরিক যন্ত্রণাও অনেকে ফেস করেন। স্পেশালি এন্ড অফ লাইফ বা শেষের দিকে ক্যান্সার যখন অনেকটা ছড়িয়ে যায়, তখনও অনেকটা শারীরিক যন্ত্রণা হয়। অনেকে ভয় পায় যে আমি কিমো নেবো, কিমো প্রচন্ড বেদনাদায়ক, কিমো আমাকে শেষ করে দেবে, কিমো নিলে আমি আর নর্মাল লাইফে ফিরে যেতে পারবো না। এখানে আমি বলবো যে পেন ম্যানেজমেন্ট বলে একটা স্পেশালিটি আছে, যেগুলো প্রত্যেকটা ক্যান্সার হসপিটালে দেখবেন একটা পেন ক্লিনিক বলে আছে, যেখানে অ্যানাস্থেশিয়ার ডাক্তাররা, যারা আরও স্পেশাল পড়াশোনা করে এই যে পেন ম্যানেজমেন্ট নিয়ে, তারা মেইনলি পড়াশোনা করে ক্যান্সার পেন ম্যানেজমেন্ট নিয়ে। তো তারা ওষুধ দেয়, তারা বিভিন্ন ধরনের প্রসিডিয়ার্স করে,
যে প্রসিডিওর পার্টিকুলার ক্যান্সারকে পেইনটাকে প্রিভেনশনের জন্য বা কষ্ট লাঘব করার জন্য। এবং আপনাকে এটাও বুঝতে হবে যে যত নতুন অ্যাডভান্সমেন্ট আসছে, নতুন নতুন কিমো ড্রাগ আসছে, প্রত্যেকটা কিমো ড্রাগ এই পার্টিকুলার পয়েন্টগুলোর উপর বেস করেই তৈরি হয়েছে, যাতে সেই কিমোর জন্য শারীরিক অন্যান্য সমস্যাগুলো যতটা মিনিমাইজ করা যায়। নতুন যে ওষুধগুলো আসছে, ইমিউনোথেরাপি বলুন বা টার্গেটেড থেরাপি বলুন, যে ওষুধগুলো আসছে সেগুলোতে কিন্তু কিমোথেরাপির মতো এতটা কষ্টও হয় না। তো এই যে ধারণা যে ক্যান্সার হয়েছে মানেই প্রচণ্ড পেইনফুল, এটা কিন্তু ভুল ধারণা। বরং ডাক্তার হিসেবে আমাদের সবসময় প্রথম টার্গেট থাকে যে দ্য ট্রিটমেন্ট অ্যান্ড দ্য প্রগ্রেশন অফ দ্য ডিজিজ যেমনই হতে চলুক না কেন, যেটাকে অ্যাজ মাচ অ্যাজ পেইন ফ্রি রাখা। তো আপনার যেই স্কেল, মানে একটা স্কেল আমরা সবসময় ভিজুয়াল অ্যানালগ স্কেল বলে দেখি, যে আপনার ব্যথাটা কীরকম ব্যথা, সেই ব্যথা অনুযায়ী আপনার চিকিৎসা হবে। WHO ল্যাডার বলে একটা কনসেপ্ট আছে, যেটা দিয়ে আমরা ওষুধের পোটেন্সি বা ওষুধের স্টেজ ধাপগুলো বাড়াতে থাকি। এবং আপনাকে এটা মনে রাখতে হবে যে ব্যথা যাই থাকুক না কেন সেটার চিকিৎসা আছে। তো সঠিক পরামর্শ নেওয়া উচিত। পেইন ম্যানেজমেন্ট বা পেইন ডক্টরসের সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে। এবং প্রত্যেকটা ক্যান্সার হাসপাতালে মনে রাখবেন একজন পেইন স্পেশালিস্ট থাকে, তার সাথে আপনি পরামর্শ নেবেন। ক্যান্সার রোগ মানেই ব্যথা, ক্যান্সার চিকিৎসা মানেই ব্যথা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এর থেকে বেরিয়ে আসুন। বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক বাড়ে প্রত্যেকটা মানুষের, কারণ সে রেগুলার ডে ইন ডে আউট তার অনেক অ্যাসল্ট হচ্ছে, এনভায়রনমেন্টাল অ্যাসল্ট, সারাক্ষণ শরীরের মধ্যে একটা জেনেটিক মিউটেশনস, সেটার মিউটেশনস ফাইট। তো যত বয়স বাড়ে ক্যান্সার রোগের সম্ভাবনার চান্সটা বেশি। ওই জন্য কম বয়সে ক্যান্সার রোগ কম হয়, বেশি বয়সে ক্যান্সার রোগ বেশি হয়। কিন্তু এবার প্রশ্নটা যেটা লাগছে যে বেশি বয়স বা বৃদ্ধ বয়সটা, এটা ডিফাইন কে করছে? 60 বছরে রিটায়ারমেন্টের পরেই কি আপনি বৃদ্ধ? সেটা কিন্তু ঠিক নয়। একজন 80 বছরের লোক যে ম্যারাথন দৌড়চ্ছে, তার যে বায়োলজিক্যাল এজ, মানে এটা বুঝতে হবে যে ফিজিওলজিক্যাল এজ অ্যান্ড বায়োলজিক্যাল এজ, এটার মধ্যে কিছু তফাৎ আছে। মানে যেটা বয়স, যে সংখ্যাটা যে বয়স এবং তার বায়োলজিক্যালি যে বয়স। একজন 80 বছরের বৃদ্ধ যে রোজ এক্সারসাইজ করছে, রোজ সকালে জগিং করছে, ভালো খাচ্ছে, স্মোকিং করেনি, ড্রিঙ্ক করেনি, তার যে শারীরিক কন্ডিশনিং, এবং একজন 60 বছর যে বহু কম বয়স থেকেই একটা আনহেলদি লাইফস্টাইল লিড করছে, সিওপিডি আছে, প্রচুর সিগারেট খেয়েছে, মদ খেয়েছে, লিভার খারাপ করে ফেলেছে, তার যে লাইফস্টাইল, তার যে শারীরিক গঠনটা, এই দুজনের মধ্যে অনেকটা তফাৎ আছে। তো আজকে একটা লোক যে বিছনা থেকে 6 মাস উঠতে পারছে না, সে খাবার খেতে পারছে না, তাকে যদি আমি আজকে বলি না আমি একটা বড় অপারেশন করে দেবো, সেটা সঠিক ঠেকবে না। কিন্তু 80 বছরের একটা লোক যে শরীর দিক থেকে সুঠম, যে নিজের কাজটা নিজে করছে, তাকে আমি কিমোও দিতে পারবো, তাকে রেডিয়েশনও দিতে পারবো, তাকে তার সমস্ত ধরনের চিকিৎসাও দিতেও পারবো। তো বৃদ্ধ বয়সটা একটা খুব সাবজেক্টিভ। আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, কিছু অতিরিক্ত বয়স 70-এর পেরিয়ে গেছে, 80 পেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিছু কমানোর চেষ্টা করি। তা নিয়ে প্রচুর স্টাডি পৃথিবীতে হয়েছে যে আমি তার রেডিয়েশন অ্যাভয়েড করতে পারবো কিনা, আমি তার কিমো অ্যাভয়েড করতে পারবো কিনা, তাকে আমি কতটা বেনিফিট দিতে পারবো। কিন্তু তার জন্য আপনাকে তো একজন যারা হচ্ছে জেরিয়াট্রিক মেডিসিন, মানে বয়স্ক লোকেদের চিকিৎসা করছে, তাদের পরামর্শ নিতে হবে, এবং একজন ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যে ওনার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা সঠিক। এখানে প্রথমেই যে আপনি যে ধারণা করে নেন যে বয়স বেশি হয়ে গেছে, আমি না ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা করাবো না, এটা ভুল। এটাই ভুলটা করবেন না। কারণ মনে রাখবেন যে ক্যান্সার রোগ যখন হাতের বাইরে বেরিয়ে যায়, যখন রোগটা অনেকটা ছড়িয়ে পড়ে, তখন তার যে কষ্ট সেটা পেশেন্টের থেকেও তার বাড়ির লোকের বেশি হয়। তো চিকিৎসাটা কোনোভাবেই থামাবেন না, সঠিক চিকিৎসাটা করাবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৈনাক চক্রবর্তীকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক কিছুই বলা হলো, বেশ কিছু জিনিস বলা বাকি রয়ে গেল। আমার আরো পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।